তখনও আদমজীর বাড়ি হয়নি। বাওয়ানির বাড়িও ছিল খুব বিখ্যাত, কিন্তু সেটা আজাদদের ইস্কাটনের বাড়ির তুলনায় ছিল নিষ্প্রভ। আজাদের বাবা ইউনুস চৌধুরী ছিলেন ইঞ্জিনিয়ার, টাটা কোম্পানিতে চাকরি করতেন। ছিলেন বোম্বেতে, কানপুরে, কলকাতায়। কানপুরেই জন্ম হয় আজাদের। ইউনুস চৌধুরী আর সাফিয়া বেগমের একটা মেয়ে হয়েছিল, তার নাম ছিল বিন্দু। কিন্তু সে বেশি দিন বাঁচেনি। বসন্ত রোগ কেড়ে নিয়েছিল তার জীবন। প্রথম মেয়েকে হারিয়ে সাফিয়া বেগম অনেকটা পাগলের মতো হয়ে গিয়েছিলেন। ফলে তার কোলে যখন আজাদ এলো, তিনি আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো করে আগলে রাখতে শুরু করলেন ছেলেকে। আজাদের একটা ছোট ভাইও হয়েছিল পরে, বিক্রমপুরে, কিন্তু 7 দিনের মাথায় সে মারা যায় আতুর ঘরেই। ফলে আগে পরে আজাদই ছিল সাফিয়া বেগমের একমাত্র সন্তান। অন্ধের যষ্টি বাগধারাটা আজাদ আর তার মায়ের বেলায় প্রয়োগ করা যেতে পারত। আজাদ ছিল পাকিস্তানের প্রায় সমবয়সী, তবে আজাদই একটু বয়োজ্যেষ্ঠ। তার জন্ম হয় 11 জুলাই 1946। আজাদি আজাদি বলে যখন পাগল হয়ে উঠছিল সারা ভারতবর্ষ, তখনই আজাদের জন্ম বলে তার নাম রাখা হয় আজাদ। 1947-এর আগস্টে ভারত পাকিস্তান দুটো দেশ আলাদা হওয়ার পর বোম্বে থেকে চৌধুরী সাহেব চলে আসেন ঢাকায়। নিয়তির হাতে নিজেকে সঁপে দিয়ে চলে আসেন তিনি। আসার ইচ্ছা তেমন ছিল না তার, কিন্তু সাফিয়া বেগম জন্মভূমি ফেলে রেখে অন্য দেশে রয়ে যাওয়ার পক্ষপাতী ছিলেন না একেবারেই। ইউনুস চৌধুরী বিক্রমপুরের ছেলে। মেদিনী মণ্ডল গ্রামে তার পৈতৃক নিবাস। টাটা কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে ঢাকায় এসে ইউনুস চৌধুরী ব্যবসা শুরু করেন। নানা ধরনের ব্যবসা, যেমন সাপ্লাইয়ার, কন্ট্রাক্টরি প্রভূত উন্নতি করেন তিনি। বিষয় সম্পত্তি বাড়তে থাকে অভাবনীয় হারে। লোকে বলে, ইউনুস চৌধুরীও বলে বেড়ান, এসবের মূলে ছিল একজনের সৌভাগ্য, আজাদের মা। বইয়ের ভাগ্যেই সৌভাগ্যের সিংহদুয়ার খুলে যায় চৌধুরীর। যদিও তাত্ত্বিকেরা এরকম ব্যাখ্যা দিতে পারে যে পাকিস্তান কায়েমি করা হয়েছিল মুসলমান মুৎসুদ্দি ও উঠতি ধনিকদের স্বার্থকে নিরঙ্কুশ করার জন্য। সে সুযোগ কাজে লাগান ইউনুস চৌধুরী। তবু চৌধুরী নিজেই তার বৈশ্বিক উন্নতির জন্য তার স্ত্রীর ভাগ্যকে মূল্য দিতেন। আসলে এটা দৃষ্টিগ্রাহ্য যে বিয়ের পরেই ধীরে ধীরে ভাগ্য খুলতে থাকে তার। ইউনুস চৌধুরী যে কানপুরে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছেন, তার টাকা জুগিয়েছেন সাফিয়া বেগম। ঢাকায় আসার পর তিনি যে ব্যবসাপাতি শুরু করেন, তারও প্রাথমিক মূলধন জুগিয়েছিলেন সাফিয়া বেগমই, বাবার কাছ থেকে বিয়ের সময় পাওয়া গয়নার কিয়দংশ বিক্রি করে। পাকিস্তানে চলে আসার পর আস্তে আস্তে আজাদের বাবা হয়ে ওঠেন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান, চিত্তরঞ্জন কটন মিলের চেয়ারম্যান, একুয়াটি শিপিংয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। একটা কাস্টম ফোর্ড গাড়ি ছিল তার। গাড়ির নাম্বার ছিল EPD 4349। জনশ্রুতি আছে, ইরানের শাহ পাহলভী যখন পূর্ব পাকিস্তানে আসেন, তখন তার গাড়ি হিসেবে ব্যবহারের জন্য ইউনুস চৌধুরীর গাড়ি সরকার ধার নিয়েছিল। এরকমও শোনা যায় প্রিন্স ফিলিপ শিকারে এসে আজাদদের বাসায় উঠেছিলেন। ভিন্ন মতো শোনা যায়, না ঠিক বাসায় ওঠেননি, চৌধুরীর গাড়িটা প্রিন্সের জন্য ধার নিয়েছিল সরকার, আর আজাদের বাবা তাদের সফরসঙ্গী হয়েছিলেন। যাই হোক না কেন, আজাদের বাবা ছিলেন এই শহরের খুবই গুরুত্বপূর্ণ এক ব্যক্তি। আর আজাদদের ইস্কাটনের বাড়িটা ছিল শহরের সবচেয়ে দর্শনীয় বাড়ি। বহু লোক শুধু বাড়ি দেখতেই এ ঠিকানায় আসত। স্মৃতিচারণকারীদের মনে পড়ে যায়, এ বাড়ির একটা রেকর্ড রয়ে গেছে 35 মিলিমিটার সেলুলয়েডে। ডাকে পাখি, খোলো আঁখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরের বাতাস। সিনেমার এই গানটা শুটিং হয়েছিল এই বাসাতেই। টেলিভিশনের ছায়াছবির গানের অনুষ্ঠানে এটা অনেকবার দেখানো হয়েছে। সিনেমার ওই গানের অংশটা খেয়াল করে দেখলেই বোঝা যাবে বড় জব্বর ছিল বাড়িটা। আজাদ ছিল বাড়ির একমাত্র ছেলে, আর আজাদের মা সাফিয়া বেগম ছিলেন বাড়ির সুখী গৃহিণী। ছোটখাটো মানুষটার শাড়ির আঁচলে থাকতো চাবি। তিনি বাড়িময় ঘুরে বেড়াতেন আর আল্লাহর কাছে শকর করতেন। জাহানারা ইমামের বুক চিরে দীর্ঘশ্বাস বেরোন। আজাদের মাকে তিনি দেখেছেন এরকম, ভরা স্বাস্থ্যে, গায়ের রং ফেটে পড়ছে, হাতে কানে গলায় সোনার গহনা ঝকমক করছে, চওড়া পাড়ের দামি শাড়ির আঁচলে চাবি বাঁধা, পানের রসে ঠোঁট টুকটুকে, মুখে সবসময় মৃদু হাসি, সনাতন বাঙালির গৃহলক্ষ্মীর প্রতিমূর্তি। ইউনুস চৌধুরী সেদিন বলেছেন, ওগো শুনছো আজাদের মা, বাড়িটা আমি তোমার নামে রেজিস্ট্রি করিয়েছি, এ বাড়ির মালিক তো তুমি। সাফিয়া বেগম রাগ করেছেন, আমি বিষয় সম্পত্তির কি বুঝি,
এটা আপনি কি করেছেন? না না, এ বাড়ি আপনি নিজের নামে রেখে দিন। ইউনুস চৌধুরী হেসে উঠেছেন, ছাদ কাঁপানো হাসি। তুমি তো আছোই, তাইলে বিশেষ সম্পত্তিও আমার আছে। কেন? ফরাশগঞ্জের বাড়িও তো আমি তোমার নামে রেখেছি। হাহা। তারপর হাসি থামিয়ে বলেছেন, তোমার বরাতেই আমার বরাত খুলেছে, বাড়িটা তোমার নামেই রাখাটা ন্যায্য। স্বামীর কথা শুনে আশ্বস্ত বোধ করলেও কি যেন এক অজানা আশঙ্কায় সাফিয়া বেগমের মনটা তবু যেন কেন কেঁপে উঠেছে। বেশি সম্পত্তির মালিক হওয়া ভালো নয়, টাকা পয়সা বেশি হলে মানুষ বদলে যায়। আর আজাদের বাবা লোকটা দেখতে এত সুন্দর, তিনি লম্বা, তার গাত্রবর্ণ ফর্সা, গাঢ় ভ্রু, উন্নত কপাল, উন্নত নাক, উজ্জ্বল চোখ, ভরাট কণ্ঠস্বর, সব মিলিয়ে তিনি এমনই যে মেয়ে মাত্রই তার প্রতি আকৃষ্ট হতে বাধ্য। আরেকটা ছবি হয়তো অকারণেই সাফিয়া বেগমের মনের পটে মাঝে মধ্যে উদিত হতে থাকে। বোম্বে থাকতে ইউনুস চৌধুরীর একটা মঞ্চনাটকে অভিনয় করেছিলেন কৃষ্ণের চরিত্রে। একদিকে রাধা, অন্যদিকে অনেকগুলো গোপিনী কৃষ্ণের জন্য প্রাণপাত করছে। এই দৃশ্য প্রেক্ষাগৃহের সামনের আসনে বসে দেখেছিলেন সাফিয়া বেগম বহুদিন আগে, কিন্তু এই দৃশ্যটা মাঝে মধ্যেই দুঃস্বপ্নের মতো তাকে তাড়া করে ফেরে। এ বাড়ি এত বড়, তবু যেন মনে হয় ফরাশগঞ্জের বাড়িই ভালো ছিল। তিনতলার ও বাড়িটা এত জাঁকজমকওয়ালা নয়, কিন্তু যেন ওই বাড়িটাতে তিনি নিজেকে খুঁজে পেতেন। ইস্কাটনের বাড়িটা বাড়াবাড়ি রকমের বড়, এটাই নিজেকে কেমন অথই বলে মনে হয়। তাই তো তিনি চাবি আঁচলে বেঁধে বাড়িময় ঘুরে বেড়ান। চাকর বাকর, মালি বাবরচি, দারোয়ান, ড্রাইভার মিলে বাড়ি সারাক্ষণই গমগম করছে। আর আছে আত্মীয় স্বজন, আশ্রিতরা। বাড়িতে রোজ রান্না হয় 50 জনের খাবার। তাদের কে কি খায় না খায় এসব দিকেও খুবই খেয়াল রাখেন আজাদের মা। আল্লাহ তাআলা তাদের 2 হাত ভরে দিয়েছেন, সেখান থেকে আল্লাহর বান্দাদের খানিকটা দেওয়া তোয়া করলে তো তাদের কমছে না, বরং ওদেরও হক আছে এসবের উপর। ফরাশগঞ্জের তিনতলার বাড়িটাই যেন তার বেশি প্রিয় ছিল বলে মনে হয়। ওখান থেকে আজাদের স্কুলও ছিল কাছে। আজাদ সেন্ট গ্রেগরি স্কুলে ভর্তি হয়েছিল ইনফ্যান্ট ক্লাস থেকেই। এক এক দিন এক এক পোশাক আর জুতা মোজা পরে সে যখন স্কুলের দিকে রওনা হতো, ছেলের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে সাফিয়া বেগমের চোখে অশ্রু এসে যেত, আনন্দের অশ্রু, মায়ার অশ্রু। ছেলেটা দেখতেও হয়েছে মাশাআল্লাহ চোখ জোড়ানো। নিজের ছেলে বলে কি তাকে বেশি সুন্দর দেখছেন? না, ফর্সা, লম্বা, নাকটা টিকাল, চমৎকার বুদ্ধিদীপ্ত চোখ, স্বাস্থ্যও মাশাআল্লাহ ভালো। কাছেই বুড়িগঙ্গা, স্টিমারের শব্দ শোনা যেত। রাত্রিবেলা যখন স্টিমারের সিটির আওয়াজ আসতো, কিংবা সার্চ লাইটের বিক্ষিপ্ত আলোয় হঠাৎ হঠাৎ ঝলকে উঠত আকাশ, বাড়ির ছাদ। মাওয়ার সারেং পরিবারের মেয়ে সাফিয়া বেগমের মনটা নিজের অজান্তেই চলে যেত তার শৈশবের দিনগুলোতে। তাদের মাওয়ার বাড়িতে ছিল নতুন টিন, চকচকে বড় বড় ঘর। তাতে নানা নকশা কাটা টিনের চালে 3 কাটা মোড়ক বাতাসে ঘুরছে আর বাতাসের দিক বলে দিচ্ছে। দূর থেকে লোকে দেখতে আসতো তাদের পৈতৃক বাড়িটা। তার বাবা সারেং হওয়ার কাহিনীটাও কিংবদন্তির মতো ভাসছে মাওয়ার আকাশে বাতাসে। তার বাবা ভাগ্যান্বেষণে উঠে পড়েছিলেন এক ব্রিটিশ জাহাজে, স্টিম ইঞ্জিন চালিত জাহাজ। কী কারণে ব্রিটিশরা তাকে ছুঁড়ে ফেলেছিল গনগনে কয়লার আগুনে, তারপর তাকে ফেলে দিয়েছিল সমুদ্রের জলে, কিন্তু তিনি মারা যাননি। তখন ব্রিটিশ নাবিকেরা বলাবলি করতে লাগলো, এই ছেলে যদি বাঁচে তাহলে সে একদিন কাপ্তান হবে। অগ্নিদগ্ধ শরীরটাকে নিয়ে আসা হলো মাওয়ায়। তাকে ডুবিয়ে রাখা হতো কেঁচোর তেলে। মাটি খুঁড়ে খুঁড়ে তোলা হতো কেঁচো আর কেঁচো। তখন সারেং বাড়ির আশেপাশের লোকজনের প্রধান কাজ দাঁড়িয়ে যায় কোদাল হাতে, খুপড়ি হাতে মাটি খোঁড়া আর কেঁচো ধরা। বড় বড় চাড়িতে কেঁচো সব কিলবিল করছে, মোটা কেঁচো, চিকন কেঁচো, লাল কেঁচো, কালচে কেঁচো। সেসব পিষে তৈরি করা হচ্ছে তেল, আর সেই তেল দুবেলা মাখা হতো আজাদের নানার শরীরে। এই আশ্চর্য ওষুধের গুণে তিনি বেঁচে যান, সেরে ওঠেন।
এবং শেষতক ফিরিঙ্গিদের ভবিষ্যৎবাণীকে অব্যর্থ প্রমাণ করে হয়ে ওঠেন জাহাজের কাপ্তান। ধন সম্পদের মালিক হন, মাওয়ার সবচেয়ে দর্শনীয় বাড়িটার অধিকারী হন। সারেংবাড়ির মেয়ে হিসেবে সাফিয়া বেগমের মাথা সবসময় উঁচুই ছিল, কিন্তু তা সত্ত্বেও বলতে হবে, মাওয়ার দিনগুলোতে বিয়ের আগে নিজের বিবাহোত্তর জীবনের যে সুখ সম্পদময় ছবি সাফিয়া বেগম কল্পনা করতেন, নদীর ধারে দাঁড়িয়ে সওদাগরি বড় নৌকাগুলোর দিকে তাকিয়ে যে বিত্ত বৈভবশালী সওদাগর বরের কথা তিনি ভাবতে পারতেন, বিয়ের রাতে বিশেষভাবে রিজার্ভ করা লঞ্চে করে শ্বশুরবাড়ি বিক্রমপুর যাওয়ার পথে নদীর বাতাস চুলে, মাথায়, ঘোমটায় মাখতে মাখতে যে ঐশ্বর্যময় ভবিষ্যতের ছবি তিনি আঁকতে পেরেছিলেন, তার জঙ্গিতম সংস্করণের চেয়েও আজ তিনি পেয়েছেন বেশি। এই বোম্বে, কানপুর, এই ঢাকার ফরাজগঞ্জের বাড়ি, আবার ইস্কাটনের 2 বিঘা জমির উপর নিজেদের প্রাসাদোপম বাড়ি। তারা ফরাজগঞ্জের বাড়িতে থাকতেই আজাদের স্কুলে একটা মজার কাণ্ড ঘটেছিল। ব্রাদার ফুলজেম তখন সেন্ট গ্রেগরির প্রিন্সিপাল। সে সময় পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন একজন বিখ্যাত বাঙালি, ভালো ছাত্র হিসেবে যার নামডাক এখনো রয়ে গেছে কিংবদন্তি হিসেবে। তার ছেলে পড়তো সেন্ট গ্রেগরিতে। গভর্নর সাহেব একদিন স্কুলের শিক্ষক সহ বহু গণ্যমান্য ব্যক্তিকে দাওয়াত করলেন নিজের বাসভবনে। উদ্দেশ্য, তাদের ভালো করে খাওয়াবেন। সে দাওয়াতে আজাদরাও ছিল আমন্ত্রিত। ভোজন পর্ব যা হলো তা ঐতিহাসিকই বলা চলে। তবে খেতে খেতে শিক্ষকদের মধ্যে শুরু হলো গুঞ্জন, কারণ গভর্নর জানাচ্ছেন আজকের এই মজলিসের উপলক্ষ হলো তার সেন্ট গ্রেগরিতে অধ্যয়নরত ছেলের ভালো ফল। শিক্ষকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, গভর্নরের ছেলে তো মোটেও ভালো ফল করেনি, তাহলে গভর্নর কেন এত বড় পার্টি এত ধুমধামের সাথে দিলেন? পরে জানা গেল ঘটনার গুমর। একই নামে 2 জন ছাত্র আছে ক্লাসে, এর মধ্যে অপরজনের রেজাল্ট খুবই ভালো। গভর্নরের ছেলে সেই চমৎকার প্রোগ্রেসিভ রিপোর্টটা তুলে দিয়েছে তার বাবার হাতে। সেটা দেখেই বাবা উচ্ছ্বসিত হয়েছেন। বাহ, 1 বছরেই ছেলের এত উন্নতি! যাক, ছেলে তার বাবার নাম রেখেছে, কি সুখের বিষয়। দাওয়াত করো সবাইকে। সে দাওয়াত খেয়ে শিক্ষকদের সবার মন মেজাজ অন্তত 1 মাস খারাপ ছিল। শুধু মন নয়, পেটও খারাপ ছিল। দোহার এলাকার মুক্তিযোদ্ধা গাজী আলী হোসেন এসেছিলেন আজাদের মায়ের জানাজায়। সম্পর্কে আজাদের চাচা হন তিনি, ইউনুস চৌধুরীর খালাতো ভাই। আজাদের মা মারা গেছেন শুনে ছুটে এসেছেন। গোরের পাশে যখন তিনি দাঁড়িয়ে, নানা স্মৃতির ভিড়ে তার চোখ ঝাপসা হয়ে আসে। তার মনের ভেতরে বইতে থাকে রোদনধারা। ভাবি আকারে ছিলেন ছোটখাটো, কিন্তু তার হৃদয়টা ছিল অনেক বড়। ইস্কাটনের বাড়িতে আলী হোসেনও থাকতেন। এরকম আশ্রিত বা অতিথি আরো অনেকেই থাকতো বাসায়। আজাদ আর ভাবির সঙ্গে তিনি বহুদিন ক্যারমও খেলেছেন। পরহেজগার মহিলা ছিলেন আজাদের মা। নামাজ রোজা ঠিকভাবে করতেন, দান খয়রাত করতেন 2 হাতে। বাড়ির সব আত্মীয় স্বজন, অনাত্মীয়, আশ্রিত প্রতিটা লোকেরই আতিথেয়তা করতেন আন্তরিকতার সাথে। আলী হোসেনের বন্ধু বান্ধব খুব একটা এ বাড়িতে আসতো না, কিন্তু আলী হোসেনের শখ বন্ধুদের বাড়িতে আনার। বাড়িটা বন্ধুরা ঘুরে ফিরে দেখুক। এই সুবিশাল আর জাঁকজমকপূর্ণ বাড়িটা তো বাইরের কত লোক শুধু দেখতেই আসে। এ বাড়িতে তিনি থাকেন, সেটা বন্ধু বান্ধবের একটিবার দেখাতে কি স্বাদ হয় না? বন্ধুরা বাড়িটাও দেখুক, আর তার ভাবির হাতের রান্না একটু ভালো মন্দ খেয়ে যাক। ওরা তো হলে থাকে, কি খায় না খায় কে জানে। কথাটা তিনি পারেন সাফিয়া বেগমের কাছে। ভাবি, আমার বন্ধুরা তো জানতে চায় আমি কোথায় থাকি। বললাম ইস্কাটনে ইউনুস চৌধুরীর বাড়িতে। শুনে তো ওরা বিশ্বাসই করতে চায় না, বলে গুলকাপি বাদ দাও তো, কি যে করি বলেন। ভাবি বলেন, একদিন নিয়ে আসেন তাদের, কবে আনবেন আগে থেকে জানাবেন। আলী হোসেন বন্ধুদের সঙ্গে আলাপ করে দিনক্ষণ ঠিক করেন, ভাবিকে জানান। ভাবি রান্না করতে পছন্দ করেন খুব। আলীর বন্ধুরা আসবে এ উপলক্ষ পেয়ে লেগে যান রাঁধতে। কত পদ, কত রান্নাই না রাঁধেন।
বন্ধুরা আসে। তখন আলী সাফিয়া বেগমকে বলেন, ভাবি আপনি কি ওদের সামনে একটু আসবেন? সাফিয়া বেগম হেসে বলেন, আমি তো আপনার বন্ধুদের চিনিও না, তাদের সাথে আমার পরিচয় হয়নি, কিন্তু আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই তাদের সামনে যাব। আর তাছাড়া তাদের খাওয়ার তদারকিটাও তো করতে হবে। তুলে না দিলে মেহমানরা কি খাবে না খাবে কে জানে, আমি তাদের তুলে খাওয়াবো। ভাবি আলী হোসেনের বন্ধুদের সামনে আসেন, হেসে হেসে কথা বলেন। বন্ধুরা সহজেই আপন হয়ে যায় তার। তিনি খুব যত্ন করে দেবরের বন্ধুদের পাতে খাবার তুলে তুলে দেন। বন্ধুরা ফিরে যায় মোহিত হয়ে। কিন্তু সবচেয়ে মোহিত হন গাজী আলী হোসেন নিজে। যখন আরেকদিন সাফিয়া বেগম বলেন, বাচ্চু ভাই, আলী হোসেনের ডাকনাম, আপনার বন্ধুদের মাঝে মধ্যে আনবেন, হলে থাকে, বাবা মায়ের কাছ থেকে কত দূরে, এদের খাওয়াতে পারলে দিলের মধ্যে একটা শান্তি লাগে। ঘোরের পাশ থেকে ফিরতে ফিরতে আরো কত কথাই না মনে পড়ে আলী হোসেনের। ইস্কাটনের বাসার অনেক ফালতু মেহমানও থাকতো আশ্রিতের মতো। এদের সবাইকে যে সাফিয়া বেগমের পছন্দ হতে হবে এমন তো নয়, সবাই পছন্দের ছিলও না হয়তো। আলী হোসেন ছিলেন দেবর, তার ভাবি হিসেবে সাফিয়া বেগম নানা আবদার অত্যাচার সহ্য করতেন। কিন্তু আলী হোসেনের একজন মামা ছিলেন, কাদের, যাকে সাফিয়া বেগম ঠিক পছন্দ করতেন না। এটা কাদেরও বুঝতেন, সাফিয়াও যেন বোঝাতে চাইতেন। একদিন আলী হোসেন আর কাদের একসঙ্গে বসেছেন সকালের নাস্তা করতে। সাফিয়া বেগম আলী হোসেনের পাতে দুটো ডিমের অমলেট দিলেন, তারপর কাদেরের পাতেও দিলেন দুটো ডিমেরই অমলেট। পরে কাদের বলেন, বুঝলে ভাগ্নে, তোমার ভাবির মনটা অনেক বড়, ছোটলোকি ব্যাপারটাই তার মধ্যে নাই।